ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ২০২৪ সালে ফিল্ড অফিসার এই পদের বিপরীতে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয় সেই পরীক্ষার প্রশ্ন সমাধান আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে সেম এই প্রশ্নপত্রের প্রথম পর্ব গিয়েছে যেখানে ১ থেকে ৫০ পর্যন্ত সলিউশন করা হয়েছিল এবং দ্বিতীয় পর্বে ৫১ থেকে ১০০ পর্যন্ত। তাহলে টোটাল এখানে যে পরীক্ষাটা রয়েছে, যে এক্সামটা হয়েছিল ১/৩/২০২৪ তারিখে, এই তারিখে টোটাল প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে এবং এখান থেকে আপনি বিগত সালে অনেকগুলো কমন পাবেন, প্লাস এই কেমন প্যাটার্নের প্রশ্ন সেটা আপনি বুঝতে পারবেন। সো এই পরীক্ষার এই প্রশ্নপত্রের দ্বিতীয় পর্বে সবাইকে শুভেচ্ছা। লেটস গো। নাম্বার ৫০ লাস্ট ছিল, ৫০ থেকে আবার আমরা শুরু করি। নাম্বার ৫০, সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি? সঠিক উত্তর বি, সভা। যেই পদে বেশ কিছু সংখ্যক ব্যক্তি প্রাণী সমষ্টি বোঝায় সেটা হলো সমষ্টিবাচক বিশেষ্য, যেমন সমিতি। সমিতি আসলে একজন মানুষ দিয়ে হয় না, সমিতিতে অনেকজন মানুষের দরকার হয়। পঞ্চায়েত তো একজন মানুষ দিয়ে হয় না, ব্যক্তিদের সমষ্টি হলো পঞ্চায়েত। সভা, মাহফিল, ঝাঁক, বহর ইত্যাদি এগুলোকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য পদ। নাম্বার ৫১ তো বলা হয়েছে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হলো বিটোপি। বিটোপি মানে কি? বৃক্ষ। পল্লবী মানেও বৃক্ষ। তারপরে শিখরী, উদ্ভিদ, মহিরু, তারপরে অটবী, শাখী, তরু, পাদপ ইত্যাদি এগুলো হলো গিয়ে বৃক্ষের সমার্থক শব্দ। এরপর পরবর্তী প্রশ্ন নাম্বার ৫২, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ ওন অ্যাকশন। সঠিক উত্তর হলো এ, রেসপন্সিবল ফর। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ ওন অ্যাকশন। রেসপন্সিবল ফর শব্দের অর্থ হলো ব্যক্তির ক্ষেত্রে আইন বা নীতিগত দায় বা দায়িত্বপূর্ণতা। ব্লেম অর্থ কাউকে কোনো কিছুর জন্য নিন্দা বা দোষী করা। তারপর লিয়েবল টু অর্থ অধীন হওয়া। সো বাক্যের অর্থ দ্বারা প্রত্যেক গাড়ি চালক তার কর্মের জন্য দায়ী থাকা উচিত। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ ওন অ্যাকশন। নাম্বার ৫৩, হি হ্যাড এ ড্যাশ হেডেক। সঠিক উত্তর বি, ডি, ব্যাড। হি হ্যাড এ ব্যাড হেডেক। ব্যাড হেডেক মানে হলো প্রচণ্ড মাথা ব্যথা ইত্যাদি। আই হ্যাভ এ ব্যাড হেডেক। তারপরে হলো গিয়ে সেভারেল হেডেক, তারপরে স্পিলিটিং হেডেক, তিনটাই হয়। সো সবচেয়ে বেশি ইউজফুল হলো ব্যাড। হি হ্যাড এ ব্যাড হেডেক, তথ্যটা মনে রাখবেন। হি হ্যাড আ ব্যাড হেডেক। নাম্বার ৫৪ বলেছে নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল এর নাউন কি? সঠিক উত্তর হলো বিউটি। বিউটি হলো নাউন। বিউটি এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো বিউটিফুল। এখানে একটু তথ্য দেওয়া আছে যে নাউন, এটা হলো নাউনের সারি, এটা হলো ভার্বের সারি, এটা হলো গিয়া অ্যাডজেক্টিভের র, এটা হলো অ্যাডভার্বের র। নাউন বিউটি, এর ভার্ব হলো বিউটিফাই, সৌন্দর্য মণ্ডিত করা। এর অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল, সৌন্দর্য। এর অ্যাডভার্ব হলো বিউটিফুলি। ব্রাভিটি, এর ভার্ব হলো ব্রেভিয়েট, ব্রিফ, ব্রিফাই ইত্যাদি। সেম এরকম আর কি। তথ্যগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। তারপর এখানে গুরুত্বপূর্ণ একটা শেয়ার করি, সার্কেল। সার্কেল হলো নাউন, এনসার্কেল এর ভার্ব, তারপর সার্কুলার হলো অ্যাডজেক্টিভ, জবের যে সার্কুলারগুলো। ওকে। নাম্বার ৫৫ তো বলা হয়েছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি? ইন রাইটিং, লিখিতভাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি? ইন রাইটিং, লিখিতভাবে। ভার্বালি, টেম্পোরারি, ফলস, ইন রাইটিং, লিখিতভাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ কি? লিখিতভাবে, ইন রাইটিং, তথ্যটা মনে রাখতে হবে। নাম্বার ৫৬ তো বলা হয়েছে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। অতীতকালের দুটি কাজ, সমসাময়িক কাজ হোয়েন বা হোয়াইল দ্বারা যুক্ত হলে হোয়েন বা হোয়াইলের যুক্ত অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, অপরটা হবে পাস্ট ইনডিফিনিট। একটা পাস্ট কন্টিনিউয়াস হলে অপরটি হবে পাস্ট ইনডিফিনিট। মাই আঙ্কেল অ্যারাইভড এটা হলো পাস্ট ইনডিফিনিট, হোয়াইল দিয়ে যুক্ত হয়েছে, তাহলে পরের অংশটা হবে কি? পাস্ট কন্টিনিউয়াস। I was cooking the dinner. My uncle arrived while I was cooking the dinner. পরবর্তী প্রশ্ন, he takes a lot of interest dash the game. সঠিক উত্তর ইন। he takes a lot of interest in game.
কোনো বিষয়ে আগ্রহ বোঝাতেই ইন্টারেস্ট ইন ব্যবহৃত হয়। এই তথ্যটা মনে রাখতে হবে যে তার খেলার প্রতি অনেক আগ্রহ, খেলার প্রতি ব্যাপক আগ্রহ। সো ইন্টারেস্ট ইন মানে কি? ব্যাপক আগ্রহ। হি টেকস আ লট অফ ইন্টারেস্ট ইন গেম। লট অফ ইন্টারেস্ট ইন, হ্যাঁ? হি টেক এ লট অফ ইন্টারেস্ট ইন গেম। ওকে? তারপরে পরবর্তী প্রশ্ন নাম্বার 58। 58 নম্বরে বলা হয়েছে দ্য প্যাসিভ ভয়েস অফ পোস্ট দ্য লেটার। পোস্ট দ্য লেটার এর প্যাসিভ ভয়েস কী হবে? সঠিক উত্তর বি। যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় লেট দিয়ে শুরু হয়, তাহলে পোস্ট দ্য লেটার, লেট দ্য লেটার বি পোস্টেড। লেটের পরে দ্য লেটার এটা আসবে, তারপরে বি, তারপর পোস্টেড। লেট দ্য লেটার বি পোস্টেড, সঠিক উত্তর বি। প্যাসিভ ভয়েস অফ পোস্ট দ্য লেটার এর প্যাসিভ কি? লেট দ্য লেটার বি পোস্টেড। লেট দ্য লেটার বি পোস্টেড। এরপরে 59 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিসহার্টেন। ডিসহার্টেন ইজ, এর অ্যান্টোনিম কি? এনকারেজ। ডিসহার্টেন মানে আত্মবিশ্বাস, সরি, ডিসহার্টেন মানে নিরুৎসাহিত করা। ডিসহার্টেন মানে কি? নিরুৎসাহিত করা। অ্যান্টোনিম বিপরীত শব্দ হলো এনকারেজ, উৎসাহিত করা। ডিসকারেজ আত্মবিশ্বাসহীন করা, ডেভেলপ উন্নত করা। তারপরে অ্যামিলিওরেট উন্নতি করা। ওকে, এটার সিনোনিম হলো ডেভেলপ এবং অ্যামিলিওরেট। পরবর্তী প্রশ্ন নাম্বার 60 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য অ্যান্টোনিম অফ দ্য এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট এর অ্যান্টোনিম বিপরীত শব্দ কি? সঠিক উত্তর হলো ইনসার্ট। এক্সট্রাক্ট মানে বাহির করা, নিষ্কাশন করা, আর এর অ্যান্টোনিম ইনসার্ট, প্রবেশ করানো ইত্যাদি। তারপরে কুইস্ট অর্থ অনুসন্ধান করা, সন্ধান করা, সিলেক্ট নির্বাচন করা, কালেক্ট সংগ্রহ করা। পরবর্তী প্রশ্ন, এখানে প্রিফার দেওয়া আছে। প্রিফারের ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে নাম্বার 61। আই প্রেফার মিল্ক ড্যাশ টি। আই প্রেফার মিল্ক, সঠিক উত্তর সি, টু। আই প্রেফার মিল্ক টু টি। আই প্রেফার মিল্ক টু টি। আমি কি করি? আমি চায়ের চেয়ে দুধকে বেশি পছন্দ করি বা প্রেফার করি। হ্যাঁ, এখানে ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। প্রেফার, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, এই শব্দগুলোর উপরে সবসময় টু বসে। আমি চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করি। আই প্রেফার মিল্ক টু টি। পরবর্তী প্রশ্ন, আই অ্যাম গোয়িং টু ড্যাশ ইউএসএ। আই এম গোয়িং টু দ্য ইউএসএ। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ব্যাখ্যা সহ যদি একটু খেয়াল করা যায় তাহলে অনেক বেশি উপকৃত হওয়া যাবে। কিছু সামষ্টিক বাচক দেশের পূর্বে দা বসে, যেমন দ্য ইউএসএ, দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দ্য ইউএই, দ্য ইউনাইটেড আরব অফ এমিরেটস, দ্য ইউকে, দ্য ইউনাইটেড কিংডম। সো আই এম গোয়িং টু দ্য ইউএসএ, এইসব সামষ্টিক নামের আগে কি বসে? দা বসে। আই এম গোয়িং টু দ্য ইউএসএ, সঠিক উত্তর সি। নাম্বার 63, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্টলি স্পেলড। নিচের কোনটা সঠিক বানান? সঠিক উত্তর সি, বিউরোক্রেট। BUREAUCRAT, বিউরোক্রেট অর্থ সরকারি কর্মকর্তা। আর বাকি বানানগুলো এটা শেষে ই আছে, এখানেও টির পর ই আছে, আর এখানে বিউরো বানানটা ঠিক নেই। সো এখানে বিউরো বানানটা ঠিক আছে, আর ক্রেট বানান CRAT, বিউরোক্রেট। বিউরোক্রেট মানে কি? সরকারি কর্মকর্তা। ওকে, তারপরে নাম্বার 64তে বলা হয়েছে দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড সফট। সফট হলো নরম, নরম এটা হলো গিয়ে অ্যাডজেক্টিভ। তাহলে সফটের ই কি? সফটেন, SOFTEN, সফটেন। হ্যাঁ, তথ্যটা মনে রাখতে হবে। নাম্বার 65 নম্বরে বলা হয়েছে দে অ্যারাইভড হিয়ার আফটার ইউ। তারপরে এখানে রাইট ফর্ম অফ ভার্ব বসাতে বলছে, লেফট কি হবে? দে অ্যারাইভড হিয়ার আফটার ইউ। আমরা সবাই জানি যদি বাক্যের মধ্যে কি থাকে? আফটার থাকে, তাহলে আফটারের আগে বসে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ হয় পাস্ট পারফেক্ট টেন্স। ব্যাখ্যাটা দেখি, আফটারের আগে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোর যদি থাকে বাক্যের মধ্যে তাহলে বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে যেহেতু কি আছে? আফটার আছে, সো এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আগের অংশটা পাস্ট ইনডিফিনিট, আফটারের পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে লেফট থাকলে হবে হ্যাড লেফট। দে অ্যারাইভড হিয়ার আফটার ইউ হ্যাড লেফট। ওকে, এরপরে নাম্বার 66 নম্বরে দেখুন দ্য ওয়ার্ড অ্যালুরিং মিনস। অ্যালুরিংস মানে কি?
অ্যালুরিংস মানে হলো গিয়ে লোভনীয়, হ্যাঁ, টেম্পেটিং মানেও লোভনীয়, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, ডিসঅ্যাপয়েন্টেড হতাশাজনক, অর্ডিনারি মানে হলো গিয়ে ওই যে বলে যে অর্ডিনারিকে অসাধারণ আর কি, অসামান্য, মানে অর্ডিনারি সাধারণ আর কি। সো অ্যালুরিং এর মানে হলো টেম্পটিং, অ্যালুরিং মানে লোভনীয়, টেম্পটিং মানেও হলো লোভনীয় বা প্রলুব্ধজনক। নাম্বার 67 নাম্বারে বলা হয়েছে দ্য ওয়ার্ড ভেনেরেট। ভেনেরেট মানে কি? ভেনেরেট মিন্স কি? কারো প্রতি সম্মান প্রদর্শন করা। সঠিক উত্তর হলো সি, রেসপেক্ট। দ্য ওয়ার্ড ভেনেরেট, ভেনেরেট মানে কি? রেসপেক্ট। ভেনেরেট মানে কারো প্রতি সম্মান প্রদর্শন করা, রেসপেক্ট মানে হলো কারো প্রতি সম্মান প্রদর্শন করা। ডিফেম মানে অখ্যাত, ঘৃণা ইত্যাদি। অ্যাবিউজ মানে অপব্যবহার করা। তারপরে অ্যাকিউজ মানে দোষী সাব্যস্ত করা বা দোষী করা। পরবর্তী প্রশ্ন নাম্বার 68, আই কট হিম ড্যাশ দ্য এয়ার। আই কট হিম মানে কাউকে কোনো কিছু ধরা, মানে কোনো অংশে ধরা অর্থে, কাউকে কোনো অংশে ধরা অর্থে কি বসে? বাই বসে। আই কট হিম বাই দ্য এয়ার, আই কট হিম বাই দ্য এয়ার, আমি তাকে কি কান ধরে টানলাম আর কি। নাম্বার 69 নম্বরে বলা হয়েছে হি সেড দ্যাট হি ড্যাশ হি আনএবল টু কাম। হি সেড দ্যাট সে বলল, হি উড, এখানে যেহেতু আগের অংশটা সেড পাস্ট টেন্সের, সো এখানেও সেই হিসেবে আসলে উড বসবে, হ্যাঁ, রিপোর্টের যে অংশটা সেটাও পাস্ট ফর্ম উড বসবে। হি সেড দ্যাট হি উড বি আনএবল টু কাম। নাম্বার 70 বলা হয়েছে উই লুক ফরওয়ার্ড ড্যাশ এ রেসপন্সিবল ফর ইউ, রেসপন্স ফর ফ্রম ইউ। উই লুক ফরওয়ার্ড ড্যাশ এ রেসপন্স ফ্রম ইউ, সঠিক উত্তর হবে এ, টু রিসিভিং। উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রেসপন্স ফ্রম ইউ। এখানে বলছে মাইন্ড, ক্যানট মাইন্ড, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ, বি ইউজ টু, গেট ইউজ টু ওয়ার্ড ইত্যাদির পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়। কিন্তু অতীতকালে কোনো অভ্যাসজনিত নিয়ম করে কোনো কাজ থাকলে, নিয়ম করে থাকলে সাবজেক্টের ইউজ টু এর পরে মূল ভার্বের সাথে মূল ভার্ব প্রেজেন্ট টেন্স বসে আর কি। সো লুক ফরওয়ার্ড এর সাথে কি বসবে? ভার্বের সাথে আইএনজি। সো লুক ফরওয়ার্ড টু, উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং। এই হলো 70 নম্বর। এরপরে নাম্বার 71 নম্বরে দেখি। 71-এ বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ ডু ইট। ডু ইট এর প্যাসিভ ফর্ম কি? যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে গেলে লেট দিয়ে শুরু হয়। সঠিক উত্তর লেট, তারপরে ইট বি ডান। ওকে, ডু ইট, লেট ইট বি ডান। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব, অবজেক্ট, অবশিষ্ট অংশ প্যাসিভ কি হবে? প্যাসিভ করার ক্ষেত্রে লেট বসবে, তারপরে অবজেক্ট আসবে, বি হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে ডু ইট, লেট ইট বি ডান। নাম্বার 72 বলা হয়েছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। ট্রেনিং এর কোনো অল্টারনেটিভ বা বিকল্প নেই, ট্রেনিং তোমাকে করতেই হবে। সো এখানে বসবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, সঠিক উত্তর হলো টু, প্রিপোজিশন হিসেবে এখানে টুটা সঠিক। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, ট্রেনিং এর কোনো বিকল্প নেই। নাম্বার 73 বলা হয়েছে ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট। লিস্টের মানে হলো গিয়ে নতুবা, এইটুকু আর কি। ওয়ার্ক কেয়ারফুলি হাঁটো, লিস্ট নতুবা তুমি ইউ শুড স্ট্যাম্বল, তুমি কি করবা? হোঁচট খাবা বা আশ্রে পড়বা আর কি। ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট, সঠিক উত্তর বি, ইউ শুড স্ট্যাম্বল। হ্যাঁ, ইউ শুড স্ট্যাম্বল, এখানে চমৎকার একটা তথ্য দেওয়া আছে। লিস্টের পরবর্তী অংশে শুড বসবে, এই তথ্যটা মনে রাখতে হবে। ম্যাক্সিমাম বাক্যে এটা থাকে, সেক্ষেত্রে পরবর্তী অংশে কি বসবে? শুড বসবে। ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট, ইউ শুড স্ট্যাম্বল। নাম্বার 74 নম্বর বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি, সঠিক উত্তর হলো সি, বাই, হু থাকলে বাই হুম দিয়ে শুরু করতে হয়। বাই হুম এম আই বিং কল্ড, বাই হুম এম আই বিং কল্ড। নাম্বার 75 বলা হয়েছে আই অ্যাক্টেড ইউর সাজেশন। আই অ্যাক্টেড মানে আমি কাজ করেছি, ড্যাশ ইউর সাজেশন, আপন ইউর সাজেশন, আমি তোমার সাজেশন বা পরামর্শ অনুযায়ী কাজ করেছিলাম। আই অ্যাক্টেড আমি কাজ করেছিলাম, আপন ইউর সাজেশন তোমার সাজেশন বা পরামর্শ অনুযায়ী। সো অ্যাক্টের পরে আপনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সো সঠিক উত্তর হলো আপন। আই অ্যাক্টেড আপন ইউর সাজেশন। নাম্বার 76 দ্য ওয়ার্ড এক্সটেম্পোর মিনস, এক্সটেম্পোর মানে কি? উইদাউট প্রিপারেশন, যাদের পড়াশোনা ছাড়া আর কি, প্রিপারেশন ছাড়া, হ্যাঁ,
কোনো প্রকার পূর্ব চিন্তা বা পূর্ব প্রস্তুতি ছাড়া। তাহলে এক্সটেম্পর মানে হলো উইদাউট প্রিপারেশন। এক্সটেম্পর মানে কি? উইদাউট প্রিপারেশন। নাম্বার ৭৭ নম্বরে বলা হয়েছে একটা ত্রিভুজের দুই বাহুর যোগফল সমান সমান কত হবে? একটা ত্রিভুজের দুই বাহুর যোগফল সমান সমান তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। মানে ত্রিভুজের তো মোট 3টা বাহু, প্রথম দুইটা যোগ করলে শেষেরটার থেকে বেশি হবে, এরকম বুঝাইছে যে ত্রিভুজের 2টা বাহু যোগ করলে অন্য বাহুটা অপেক্ষা মানে যোগ সমষ্টি ফল বেশি হবে অন্য যে বাহুটা আছে। নাম্বার ৭৮ বলা হয়েছে একটি বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাকে কি বলে? সঠিক উত্তর হলো জ্যা বলে। একটা বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কি বলে? জ্যা বলে। মনে করেন এই একটা বৃত্ত, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দুকে এই যে যোগ করছে, এই যে রেখাটা হয়েছে এটার নাম হলো জ্যা। পরবর্তী প্রশ্ন ৭৯ নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন ত্রিভুজের 3 বাহুর সমদ্বিখণ্ডিকগুলোর ছেদবিন্দুর অপর নাম কি? কোন ত্রিভুজের 3 বাহুর সমদ্বিখণ্ডিকগুলো ছেদবিন্দুর অপর নাম কি? অপর নাম হলো পরিকেন্দ্র। তথ্যটা মনে রাখতে হবে। কোন ত্রিভুজের 3 বাহুর সমদ্বিখণ্ডিকগুলোর ছেদবিন্দুর অপর নাম হলো পরিকেন্দ্র। নাম্বার ৮০তে বলা হয়েছে বৃত্তস্থ সামান্তরিক কি? একটা আয়তক্ষেত্র। বৃত্তস্থ সামান্তরিক হলো একটা আয়তক্ষেত্র। তারপরে একটু ব্যাখ্যাটা দেখি। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক কোণের সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এখানে গুরুত্বপূর্ণ আরেকটু ব্যাখ্যা দেওয়া আছে যেটা আসার মতো। বর্গক্ষেত্র জিনিসটা কি? বর্গক্ষেত্রের এখানে দিয়ে দিচ্ছে ডেফিনেশনটা, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং 4টি কোণই সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্রের 4টা বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে। রম্বসটা গুরুত্বপূর্ণ এসে থাকে। যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে? রম্বস বলে। পরবর্তীতে রম্বস নিয়ে একটা প্রশ্ন আছে নাম্বার ৮১তে বলা হয়েছে রম্বসের কয়টি কোণ সমকোণ? একটা কোণও সমকোণ না, তার মানে সঠিক উত্তর হলো ডি, রম্বসের কোনো কোণই সমকোণ নয়। এরপরে নাম্বার ৮২তে বলা হয়েছে নিচের কোন একটি বড়? সঠিক উত্তর হচ্ছে হেক্টোমিটার। এখানে 4টা জিনিস দেওয়া আছে, মিটার, সেন্টিমিটার, ডেকামিটার, হেক্টোমিটার। এই কয়টার মধ্যে সবচেয়ে বড় কোনটা? সঠিক উত্তর হলো হেক্টোমিটার। এখানে একটু ক্রমগুলো দেওয়া আছে, যে এখানে ছোট ক্রম থেকে বড় ক্রম দেওয়া হলো। প্রথমে মিলিমিটার থেকে বড় হলো সেন্টিমিটার থেকে বড় হলো ডেসিমিটার থেকে বড় হলো মিটার থেকে ডেকোমিটার থেকে সবচেয়ে লার্জেস্ট হলো হেক্টোমিটার। পরবর্তী প্রশ্নটা চমৎকার একটা প্রশ্ন। এখানে একটা ম্যাথ দেওয়া আছে। 1 হেক্টরের 5% সমান কত? সঠিক উত্তর হলো 242। কিভাবে হয়েছে? আমরা জানি 1 হেক্টর সমান 4840 বর্গ গজ। 1 একরের 5% সমান কত বর্গ গজ? আমরা জানি 1 একর সমান 4840 বর্গ গজ। সো 4840 বর্গ গজের 5% মানে হলো গিয়া উপরে 5 নিচে 100 কাটাকাটি করলে হয় 242। তার মানে 1 একরের 5% সমান কত বর্গ গজ? 242 বর্গ গজ। নাম্বার 45 4 গুণ 5 গুণ 0 গুণ 1 সমান কত? এই কয়টা জিনিস গুণ করলে কত হয়? আসলে যেহেতু শূন্য আছে, দেখেন 1 শূন্যে 0, 5 শূন্যে 0, 4 শূন্যে 0। 0 দিয়ে যত বেশি সংখ্যা, যত ছোট সংখ্যা যাই গুণ করি, 0 দিয়ে 1কে গুণ করলেও 0 হবে, 0 দিয়ে 1 কোটিকে গুণ করলেও 0 হবে, 0 দিয়ে 1000কে গুণ করলেও 0 হবে। তার মানে আপনি 0 দিয়ে যতগুলো সংখ্যাকে গুণ করবেন, লাস্ট অফ অল রেজাল্ট 0ই হবে। সো সবগুলো গুণ করলে হবে 0ই। এরপরে নাম্বার 85তে বলা হয়েছে 2 এর কত শতাংশ 8 হবে? হ্যাঁ, 2 এর কত শতাংশ 8 হবে? সঠিক উত্তর হলো বি, 400। এখানে সমাধানটা একটু দেখা যাক যে 2 এর কত শতাংশ। মনে করি 2 এর 1% হলো 8, তার মানে 2 এর 1%। এখানে দেখুন x% দেওয়া আছে, যেহেতু পার্সেন্টের নিচে 100 হবে, 2 গুণ 100 2x 100 সমান 8। এই দুইটা বজ্রগুণন করলে কত হয়? 8 100 800 আর এখান থেকে 2x এর x দিয়ে 800কে ভাগ করলে হয় 400। ওকে, 2x এর x রেখে 2 দিয়ে 800কে ভাগ করলে হয় 400।
এই ছিল সহজ উত্তর। আপনারা একটু পোজ করে আপনাদের মতো দেখে নিতে পারেন। এরপরে ৮৬ নাম্বার অঙ্ক। ৮৬ নাম্বার অঙ্কে বলা হয়েছে ১২৫ এর ১২৫% সমান সমান কত? ১২৫ এর ১২৫% সমান সমান ১৫৬ এত। ১২৫ এর ১২৫% কাটাকাটি করলে হয় ১৫৬.২৫। খুবই সহজ। পরবর্তী প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ। ১ ডজন কলার দাম ৩০ টাকা। ১ ডজনে কয়টা? ১২টা। ১২টা কলার দাম ৩০ টাকা। ২ হালি ৩টা। ২ হালিতে ৮টা আর ৩টা হলো ১১টা। ১১টা কলার দাম কত? ঠিক আছে? তো ১ ডজন কলার দাম যদি ৩০ টাকা হয়, একটা কলার দাম হবে এত টাকা আর ১১টা কলার দাম হবে, ব্যাস তারপর কাটাকাটি করলে যেটা হয়। সঠিক উত্তর হবে ২৭ এর ৫০ টাকা। ওকে? নাম্বার ৮৮, ৮৮ তে বলেছে একটা গাড়ি প্রতি মিনিটে আমি একটু আপনাদের অঙ্কটা বুঝাই দিই, তাইলে আপনার বুঝতে বেশি সহজ হবে যারা একদম বিগিনার। একটা গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। ১ সেকেন্ডে চাকাটা কতবার ঘুরবে? একটা জিনিস বোঝেন যে একবার ঘুরলে, হ্যাঁ? একবার ঘুরলে কত? ৩৬০ ডিগ্রি ঘোরে। এটা মাথায় রাখতে হবে। একবার ঘুরলে কত ডিগ্রি ঘোরে? একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি ঘোরে। তাইলে এখানে বলছে ৯০ বার ঘুরে। ৯০ বার ঘুরলে কত হবে? ৩৬০ ডিগ্রি গুণ ৯০ এবং কত সেকেন্ড ঘুরে? ৬০ সেকেন্ডে ঘুরে। ৬০ সেকেন্ডে ঘুরে এত, ১ সেকেন্ডে ঘুরে এত, তারপরে কাটাকাটি করলে দেখেন ১ সেকেন্ডে ঘুরে ৬০ ভাগ এত, ৩৬০ গুণ ৯০ ভাগ এত। তারপর কাটাকাটি করলে হয় ৫৪০। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ১ লিটার বিশুদ্ধ পানির ওজন কত? ১ লিটারে কত গ্রাম? আমরা যারা পানি কিনি বা সাধারণত সবাই জানি ১ লিটার হলো ১০০০ গ্রাম। ১ লিটার বিশুদ্ধ হোক অশুদ্ধ হোক, বিশুদ্ধ পানির ওজন হলো ১০০০ গ্রাম। ১ লিটার তো ১০০০ গ্রামই হয়, তাই না? এরপরে নাম্বার ৯০। ৯০ তে বলা হয়েছে ল্যাটিন ভাষার ডেসি শব্দের অর্থ কি? ডেসি মানে ১০ মাংস, মানে ১০ ভাগের ১ ভাগ আর কি। ল্যাটিন ভাষার ডেসি শব্দের অর্থ কি? এই প্রশ্নটা রিসেন্ট আরেকটা পরীক্ষায় এসেছিল। ল্যাটিন ভাষার ডেসি শব্দের অর্থ কি? ১০ মাংস, মানে ১০ ভাগের ১ ভাগ। ল্যাটিন ভাষার ডেসি মানে হলো ১০ মাংস, উল্লেখ্য ১০ এর ১ সমান সমান এত 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 আর কি। সেন্টিগ্রাম, সহস্রগ্রাম, মিলিগ্রামেরটা দেওয়া আছে। তারপরে ৯১ নম্বরে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ হলো ৬০ ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? ৬০ ডিগ্রি। এরপরে ৯২ নম্বরে বলা হয়েছে ১০ একরে কত বর্গ গজ? ১ একরে যদি ৪৮৪০ বর্গ গজ হয়, ১০ একরে আরেকটা শূন্য বাড়বে ৪৮,৪০০ বর্গ গজ। এই ১ একরে এত বর্গ গজ, তাহলে ১০ একরে এটা দিয়ে ১০ কে গুণ। এই যে ৪৮৪০ গুণ ১০ সমান সমান ৪৮,৪০০ বর্গ গজ। এরপরে ৯৩ নম্বরে বলা হয়েছে ১ কিলোগ্রামে কত পাউন্ডের সমান? ১ কিলোগ্রাম সমান সমান কত পাউন্ড? সঠিক উত্তর হচ্ছে ২.২০ পাউন্ড। ১ কিলোগ্রাম সমান সমান কত পাউন্ড? ২.২০ পাউন্ড। আমরা জানি ১ কিলোগ্রাম ২.২০ ওকে। এরপর ৯৪ নম্বরে এত এত এর ১% সমান সমান কত? দেখেন আগে এইটা দশমিকটা তুলে ফেলতে হবে। দশমিকের পরিবর্তে একটা ১ নিতে হবে নিচে দাগ দিয়ে, তারপরে যে কয়টা সংখ্যা থাকে এই কয়টা শূন্য, ৩টে সংখ্যা ৩টে শূন্য, তারপরে গুণ ১%, হ্যাঁ? সো এভাবেও করা যায় অথবা এখানে যেভাবে দেয়া আছে এভাবেও করতে পারেন। যে এত এর ১%, এত দিয়ে গুণ ১%, তারপরে কাটাকাটি বা গুণ করলে যেটা হয় আরকি, সেটাই হবে, ভাগ করার পর যেটা হয়। এরপরে ৯৫ নম্বরে বলা হয়েছে একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৮ মিটার, প্রস্থ ৬ মিটার, চতুর্ভুজটির পরিসীমা কত? পরিসীমার সূত্রটা আপনাকে মুখস্থ রাখতে হবে। ২ ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমার সূত্র। তাহলে ২ ইন্টু দৈর্ঘ্যর জায়গায় দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে ৮ আর ৬ ১৪, ১৪ দ্বিগুণে ২৮। তাহলে চতুর্ভুজের পরিসীমা কত হলো? ২৮, নাম্বার ডি। নাম্বার ৯৬। ৯৬ নম্বরে বলা হয়েছে দুটি বর্গের সমষ্টি ও অন্তর্ফল ৬১ ও ১১, মানে দুইটি বর্গের সমষ্টি হলো ৬১ এবং অন্তর্ফল মানে বিয়োগফল হলো ১১। তাহলে সংখ্যা দুইটা কত? সঠিক উত্তর হলো গিয়ে ৬ আর ৫। এখানে এই সমীকরণটা দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। এই যে সমীকরণটা আপনাদের দেখিয়ে দিলাম, একটু নিজের মতো করে দেখে নিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। বাকি অংশটাও দেখাচ্ছি। তাহলে x সমান সমান হচ্ছে ৬ আর y সমান সমান x এর মানটা y এর ঘরে বসাই দিলেই হয়ে গেল ১ নং সমীকরণে। ওকে, তারপরে x এর মান এখানে আমরা ৬ পেয়েছিলাম, সেটা ১ নং সমীকরণে এটার মধ্যে বসাই দেওয়ার পর জাস্ট সমীকরণটা করে ফেলছি ৫। x সমান সমান পেয়েছে ৬, y সমান সমান ৫, ৬ এবং ৫। নাম্বার ৯৭ নম্বরে বলা হয়েছে দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটি অপরটির কি? সঠিক উত্তর সি, সম্পূরক কোণ। দুটা সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটি অপরটি সম্পূরক কোণ।
এখানে চমৎকার একটা তথ্য আছে যেটা একটু জেনে রাখা গুরুত্বপূর্ণ। দুটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। 2 সমকোণ মানে কত? 2 সমকোণ বা 180 ডিগ্রি। এক সমকোণে 90 ডিগ্রি, 2 সমকোণে কত ডিগ্রি? 180 ডিগ্রি, হ্যাঁ? এটা তথ্যটা মনে রাখতে হবে। নাম্বার 98, তে বলা হয়েছে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? সঠিক উত্তর হচ্ছে সি। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, ওকে? নাম্বার 99 নম্বরে বলা হয়েছে কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটা কত? সঠিক উত্তর সি 150। আ এটা কিভাবে করবেন? এখানে দেওয়া আছে। এই যে ধরি মনে করি সংখ্যাটা x, তারপরে অঙ্কটা একটু দেখাই। 2/3 মানে x এর 2/3 এত, তারপর সমান, সমান 50। এটা করার পরে লসাগু মানে এখানে লসাগু করছে, দেন বজ্র গুণন করে সমান, সমান 150। এই ছিল মোটামুটি, এরপরে আর নেই। এই ছিল মোটামুটি 2024 সালের ব্যাংকের যে প্রশ্নটা ছিল সেটার আসলে সলিউশন ফিল্ড অফিসার পদে। এখান থেকে পরবর্তীতে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ব্যাংকের, ইসলাম ব্যাংকের, এটা কিন্তু পুরোপুরি ইসলাম ব্যাংকের একটাই প্রশ্ন, হ্যাঁ? সো ইসলাম ব্যাংকের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের যেই প্রশ্ন সলিউশন সেটাই হলো এটা। ক্যাশ এবং জেনারেলের ক্ষেত্রেও এখান থেকে ম্যাক্সিমাম কমন পড়ে এবং সামনে আসতে পারে। আশা করি সবাই ভালো ধারণা পেয়েছেন। সবাইকে অনেক, অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।